আপনার ছেলেপেলে মুখের লাগাম টানুন মিস্টার আদিল মাহমুদ। না আমি আপনাকে চিনি, আর না আপনার সাথে আমার কোনো রকম প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই মুখশ্রী কঠোর করে নিল আফরা। সময়টা এখন গোধূলি বিকেল। মেয়েটির কাছ থেকে শুধু নামটা শুনেই যা বুঝার বুঝে গেছে আফরা। নাদিয়া যে একা নয়, তার ভাইও যে সাথে আছে এটা বুঝতেও তার বাকি নেই। তাই তো তার মনের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তে আদিল মাহমুদের ঠিকানা জেনে চলে এসেছে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করে তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। এই অফিসে নাকি তাদের বসের কেবিনে কেউ ঢুকতে পারেন না, বাইরে থেকে কথা বলতে হয়। এই কথা শুনেই আফরার মাথায় বড়সড় রকমের বাজ পড়েছিল। ব্যাপারটা কেমন কৌতূহলী, তবে নিজের সমস্যার চাপে কৌতূহলটা নিজের মাঝেই চেপে রেখেছে। এই যে সে একা একটা ঘরে অবস্থান করছে, সে জানে অপর পাশের আদিল মাহমুদ নামক লোকটা রয়েছে। তাকে ঠিক দেখছে, তবে সে লোকটাকে দেখতে পাচ্ছে না। রাগটা যেন তিরতির করে বেড়ে যাচ্ছে ভেতর থেকে। কোনো সাড়া না পেয়ে গলার স্বর আরেকটু উঁচু করে আবারও বলল, আমি কিছু বলছি মিস্টার, ভদ্রতার জ্ঞান কি হারিয়ে ফেলেছেন নাকি সামাজিকতা বুঝেন না? আদিল নিজ মনে ফাইল দেখছিল, তার কানে পুরো কথাই ঢুকেছে, তবে হিসেবটা মরমিল হয়ে যাবে বলে মুখে ফুটে কিছু বলছে না। এখন আর সে চুপ করে থাকতে পারল না। কালো বল পয়েন্ট কলম হাতে তুলে নিয়ে গুটি গুটি অক্ষরে কিছু লিখেই বলল, আদিল, আমি না হয় ভদ্রতা সামাজিকতা বুঝি না, তবে মিস আপনি বুঝেন তো? অপরিচিত কারোর সাথে উঁচু গলায় কথা বলা কোন ধরনের ভদ্রতা, যদি একটু বলতেন। আফরার অপমানে থমথমে মুখ হয়ে যায়। হাত দিয়ে থ্রি-পিসের একাংশ চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে চায় আফরা। একসময় সে শান্ত হয়। তাকে তো হারলে চলবে না। ঠেস দিয়ে বলে ওঠে, কি যে বলেন, আপনি আমার অপরিচিত হবেন কেন? আপনি তো আমার অতি প্রিয়, না দেখা কবুল না বলা জামাই। আপনার সামনে গলার স্বর শুধু উঁচু কেন, গলাবাজিও করা যাবে। আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা এসব কি বলছে? মজা করছে তার সাথে? ফাইলে চোখ রেখেই গমগমের স্বরে বলল, হোয়াট? কি বলছেন? মাথা ঠিক আছে? কিসের জামাই? কার জামাই? আফরা বলে উঠল, একদম নাটক করবেন না। নিজের চামচাদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন না জানার ভান করছেন, অথচ এখন আমি সবার সরকারিভাবে হয়ে গিয়েছি। যে যেভাবে পারছে আমার সাথে মজা লুটছে। আফরার কথা আদিলের মাথায় ঢুকে। এও বুঝতে পারে তার ছেলেপেলেরাই কিছু ঘটিয়েছে। শান্ত স্বরে বলে ওঠে, আদিল, মিস আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আপনাকে সত্যিই যদি অসম্মান করে থাকে, আমি বিষয়টা দেখব। আফরা কিছুক্ষণ ভেসে আসা কণ্ঠকে অনুমান করে তাকিয়ে থাকে। পর মুহূর্তে নাদিয়ার কথা মনে হতেই বলে ওঠে, আফরা, সময় থাকতে নিজের বোনকেও সামলান। আমার জীবনে যদি প্রভাব ফেলতে আসে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আদিল বলল, এবার আপনি একটু বেশিই বাড়াবাড়ি করছেন না? আমার বোনকে টানছেন কেন? ভালো ব্যবহার সহ্য হয়নি? আপনার টাইম শেষ, আসতে পারেন। আফরা বলল, আমার এত সময় নেই আপনাদের দুই ভাই বোনকে নিয়ে ভাবার। যেদিন নাদিয়া মেয়েটা ভাবি বানানোর জন্য আত্মহত্যার নাটক করেছে, আপনি নামক অচেনা অসহ্যকর মানুষটার সাথে না চাইতেও আমার নাম জুড়ে যাচ্ছে। এরপর আমার সম্মানে কোনো রূপ দাগ লাগলে দু ভাই বোনকেই জেলের ভাত খাওয়াবো, মাইন্ড ইট। আদিল হাসল। ফাইলটা বন্ধ করতে করতে বলল, ভয় দেখাচ্ছেন? আসলে কি জানেন, ভালো ব্যবহার কারো কারো সহ্য হয় না। আমিও দেখব কি করেন আপনি। আদিল মাহমুদের সাথে লাগতে আসা দমের ব্যাপার আছে তো? আফরা বলল, এতদিনের তৈরি করা ইমেজ এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিতে পারি আমি। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না মিস্টার। রক্তচক্ষু নিয়ে দণ্ডায়মান সাহসী মেয়েটার দিকে তাকায় আদিল। মেয়েটা তাকে ভয় দেখাচ্ছে? সাহস কি হয়? তার অফিসে তার কেবিনে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে, সে সহ্য করছে কেন? আফরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আদিল। চোখের দৃষ্টি এখনো শান্ত, কিন্তু এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে বাঁধন ছাড়া ক্রোধ থাকা উচিত ছিল। কিছুটা ভড়কেও যায় সে। হঠাৎ করে দুর্বোধ্য হেসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস্টার আবরা ইবনাথ। আমিও দেখতে চাই আপনি কতদূর পর্যন্ত যেতে পারেন। আফরা মুচকি হাসে, পেছনে ঘুরে পা বাড়ায় হাঁটার উদ্দেশ্যে। আদিল অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার মুচকি হাসি মিশ্রিত মুখশ্রী দেখে। পর মুহূর্তে গা ছাড়া ভাব নিয়ে কাজে ডুব দেয়। এমন ঘটনা তার জীবনে অবরহ ঘটেছে। অনেকেই তার সামনে উঁচু গলায় কথা বলেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তবে টিকতে পারেনি। উড়তে থাকা ডানাটা কখন যে ছাঁটাই করে দেয় ঠিক নেই। চটপট করে বিদ্রোহী নিঃশ্বাস বন্ধ হয়। তবে তারই বা কি করার আছে? টকবগে যুবক, রক্ত গরম, তেজ তো থাকবেই। কেবিন থেকে বের হয়ে আপনার নিজের বাঁধা খোপাটা খুলে দেয়। হাঁটু সমান চুলগুলো আঁচড়ে পড়ে পিঠ বেয়ে, মুখে বাঁকা হাসি বিরাজমান রেখে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরে। হাঁটার তালে তালে এলোমেলো কেসগুলো নাচতে থাকে অবলীলায়। হুট করে পেছন থেকে দেখে হয়তো যে কেউ এলোকেশির মায়ার মুগ্ধ হবে, আরেকবার তাকাতে বাধ্য হবে। তাই হলো। খোপা বাঁধা মাথায় ভেতরে যাওয়া মেয়েটাকে খোলা চুলে দেখে অনেকেই মনে উকি দিয়েছে নানান প্রশ্ন। এতটা সময় মেয়েটা বসের কেবিনে কি করছিল? হয়তো কিছুক্ষণের মধ্যে গুঞ্জন হয়ে যাবে,
এক এক রকম মতামত পোষণ করবে এক একজন, কিন্তু গল্পের মুখ্য ভূমিকায় তো দুজন মানুষই, আপরা আদিল। আপরা তো তাই চেয়েছিল। অফিসের গেট পেরিয়ে বাইরে বের হয়ে আবার এক পলক পেছনে তাকালো আপরা। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ভীতু, তবে বুদ্ধিহীন নয়। আমার মস্তিষ্কের নিউরনগুলোতে কি কি বসবাস করে কেউ জানে না। শুধুমাত্র স্নায়ুকোষে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছাড়া আবার খেলা মজে না। আদিল বলল, তোমার সাহস সত্যিই বেড়েছে নাদিয়া। আমার নাগালে থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটালে? বুক একটুও কাঁপলো না? ফোন ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে উঠল নাদিয়ার। বড়সড় ঢোক গিলে বিছানায় বসলো। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, বুকটা কেমন কাঁপছে। সে তো জানতো এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে, তবে এখন কেন ভয় পাচ্ছে? আদিল হয়তো বুঝতে পারল বোনের মনোভাব। হুট করেই হাসল সে। হাসিটা নাদিয়ার কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। এই হাসি তাকে তিরস্কার করছে, তার জীবনে ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। বড্ড আফসোস হচ্ছে এখন তার। সে কেন এত সাহস করতে গেল? আদিল বলল, আমার জীবনে ঢুকার পারমিশন আমি কাউকে দেইনি। আমার রাজ্যটা সম্পূর্ণ আলাদা। প্রবেশ নিষেধ। প্রথম ভুল ক্ষমা করলাম, যা বোন বলেই পেলে। দ্বিতীয় ভুল আর ক্ষমা পাবে না, সাবধান। ফোন কেটে দিয়ে হেসে উঠল আদিল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়েই আপন মনে বলল, তোমার ভুল অথচ শাস্তি পাবে মেয়েটা। আম সো সরি। মেয়েটার সাহস দেখে আমার ভালো লেগেছে। যাকে এই আদিল মাহমুদের মনে ধরে তার নিস্তার নেই। অন্যদিকে নাদিয়া থম মেরে বসে আছে। তার ভাগ্যটা এবারও তার ফেভারে ছিল। না হলে আদিল মাহমুদের হাত থেকে বাঁচা কম কথা নয়। ফোন হাতড়ে পরিচিত এক নাম্বারে ফোন দিল। রিসিভ হলো কিছু সময় পর। ফোন রিসিভ করে অপর পাশে মানুষটা বলল, কী ব্যাপার, অনেক দিন পর ফোন আসলো? নাদিয়া বলল, সাবধান থাকার সময় এলো বলে। সিংহ যে গর্জে উঠেছে, এক থাবাতেই মাংস খুবলে নিবে। লোকটি বলল, মাংস যদি মানুষের না হয়ে কুকুরের হয়, সিংহ গ্রহণ করবে তো? নাদিয়া চাপা শ্বাস ফেলল। আদিল মাহমুদ আর এই মানুষটা যে একই ধাঁচের। কার ভয় কে পাবে, আবার কাকেই বা সাপোর্ট করবে? নাদিয়া বলল, তুমি কি আবার রক্তের খেলা শুরু করতে চাইছো? এসব না করলে হয় না। লোকটা বলল, আহা, ভয় পাচ্ছ কেন নাদু? রক্তের খেলা যে নেশা। তুমি তো মদ খেয়েও মাতাল হও না, তবে আমি যে রক্ত দেখলেই মাতাল হয়ে যাই। নাদিয়া চোখ মুখে অসম্ভব ভয়। থামলো লোকটি। খানিক সময় নিশ্চুপতায় ছেয়ে গেল। হুট করেই দুষ্টু হেসে বলল লোকটি, মাতালের পিকনিক বুঝো তো? তোমার তো আবার পিকনিক হয় না, দিব্যি ঘুরে বেড়াও। আমি আবার দিন দুনিয়া ভুলে যাই। এখন রাখছি, টাটা। কোনো রকম সময় ব্যয় না করেই ফোনটা কেটে দেয়। মদের কথা শুনেই যেন জিভে নিসপিস করছে উঠে মদের স্বাদ পাওয়ার জন্য। গলা যেন শুকিয়ে কাঠ হয়। স্বচ্ছ গ্লাসে তরল নিষিদ্ধ পানীয়টা ঢেলেই চুমুক বসিয়ে দেয় নাদিয়া। চোখ বুজে তৃপ্তির সুর তুলে। এখন মনে হচ্ছে জীবন সুন্দর। আফরা বলল, তোকে অন্যত্র চলে যেতে হবে বোন। এখানে তুই সেফ নয়। আমাকে ওরা ভালো থাকতে দিল না রে। ফ্যাল ফ্যাল করে বোনের দিকে তাকিয়ে রইল অথই। আপনার যত্ন নিয়ে অথয়ের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে কথাটা বলল। গলা দিয়ে খাবার নামে মুখে খাবার নিয়েই ভালো হাতটা ধুয়ে বোনের হাতে রাখার চেষ্টা করলো অথই। অনেক দিন নাড়াচাড়া করা হয়নি, কেমন অবশ হয়ে আছে। আফরা বোনের মনের অবস্থা বুঝে বলল, চিন্তা করিস না বোন, তোকে যেমন সেফ রাখবো আমি নিজেও সেফ থাকবো। ওরা যদি প্রভাবশালী হয়ে আমার জীবন বিষিয়ে তুলতে আসে, আমার বিষ দাঁত তো মুখের কোণে লুকিয়ে রাখবো না, এক ছুঁলেই শেষ করে দেব। শান্ত হলো অথই। সূক্ষ্ম এক অদ্ভুত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আপনার নিজের মতো করে উদাস মনে খাইয়ে দিয়ে পড়তে বসল। মাথাটাই আজ কত কি ঘুরছে, ভুলভাল কী সব ভাবছে। এই মস্তিষ্কটাই না জানি কোন বিপদে ফেলে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43 মিনিট। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে মনিরা। অপেক্ষা আতিকুরের। এখনো আসছে না। ঘুমে ঢুলে পড়লেও ঘুমানোর সাহস হচ্ছে না। আসা মাত্রই দরজা না খুললে আবার কেমন চোটপাট করে কে জানে। শরীর যে আজ চায় না, এত প্রহার সহ্য করতে পারে? তারও তো সহ্য ক্ষমতার শেষ আছে। কলিং বেলের শব্দ। হুড়মুড় করে উঠে বসে মনিরা। পরনের শাড়ি ঠিক করে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলেই হাঁ হয়ে যায় সে। দরজায় ওপাশে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আতিকুল। হাতের ভাঁজে শোভা বেলি ফুলের মালা। ইউনিফর্মের পকেটের ভাঁজে চকলেট। আতিকুল হুট করেই মনিরাকে কোলে তুলে নেয়। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনিরার কাছে। লোকটা এত ভালো হলো কেন? এতটা ভালোবাসাই বা দেখাচ্ছে কেন? তাকে কি ভুলাতে চাইছে? কারণ কি? আতিক বলল, আমার বউটা এত অবাক হচ্ছে কেন? আমি কি কোলে নিতে পারি না? আতিকুরের কথায় নিজের ভাবনা থেকে বের হয় মনিরা। হুট করেই তার রাগ হয়। বলতে ইচ্ছে করে অনেক কথা, তবে সাহসে কুলায় না। যদি আবার প্রহার করে? নরম সুরে বলল, নিতে পারো। আতিকুর হাসে। মেয়েটার চোখে মুখে ভয়, অবাকতা যেন টের পাচ্ছে, তবুও যেন মনের মধ্যে শান্তি লাগছে। ঘরে গিয়ে মনিরাকে নামিয়ে দেয়। ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মনিরা খাবার নিয়ে খাবার ঘরে আসে।
আতিকুর আগে খাওয়া শেষ করে মনিরাকে কাছে টেনে কিছুটা সময় বসে রয়, মনের মধ্যে কথা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। মনিরা অপেক্ষা করছে স্বামীর মুখ থেকে কিছু শোনার জন্য। অপেক্ষার অবসর করে আতিকুর বলল, এতদিন খারাপ আচরণের জন্য আমি ক্ষমা চাচ্ছি মনিরা, ক্ষমা করবে না? মনিরা ছোট ছোট চোখে স্বামীকে দেখে, ভেতরে কি চলছে বুঝতে পারে না। এই মুহূর্তে নানান রকম সুখ যেন তাকে ঘিরে ধরে। আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই স্বামীভক্ত মেয়েটি একটু ভালোবাসায় এতদিনের করা অত্যাচারের কথা ভুলে যায়। ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে, হাসি ফুটে আতিকুরের মুখে, অদ্ভুত এক রহস্যময় হাসি খেলা করে তার চোখে মুখে। মনিরা তখন স্বামীর বুকে মাথা রেখে স্বপ্ন বুনতে ব্যস্ত। এদিকে তার স্বামী যে মনের মধ্যে কি পোষণ করে রেখেছে সে কি জানে? হয়তো জানে না। রহস্যময় হাসির কারণ কি? কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই নাদিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আফরা। সময়টা এখন সকাল, আজ একটু তাড়াতাড়ি ভার্সিটির এসেছে সে। তড়াতাড়ি নাদিয়া আড্ডার স্থলে এসে কথাটি বলেই পাশে বসলো। নাদিয়া কিছুক্ষণ তাকিয়ে বলল, হঠাৎ মত পরিবর্তন? আফরা বলল, কালকে তোমার ভাইয়ার কাছে গিয়েছিলাম, অ্যাটিটিউড মনে ধরেছে, ভাবলাম সুযোগটা লুফে নেই। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাদিয়া। আফরার মনোভাব বুঝার চেষ্টায় তাকিয়ে রইল, তবে কিছুতেই ধরতে পারল না মেয়েটা কেমন রহস্যময়। আফরা আবার বলল, সন্দেহ করছো? ভড়কে গেল নাদিয়া। মেয়েটা বুঝলো কি করে? আমতা আমতা করে বলল, সন্দেহ করার কথা না বলছো? হঠাৎ মেয়েটা রাজি হয়ে গেল কেন? ব্যাপারটাই তো মাথায় ঢুকছে না। শব্দ করেই হাসলো আফরা। ভাবলেশীন বলল, হয়তো কারণ আছে, নয়তো নেই। তবে তোমার ভাইয়ের বউ কিন্তু আমিই হব, দেখে নিও। একথা বলে নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে আফরা। পেছনে কয়েকজন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় রহস্যময় মেয়েটির দিকে। নাদিয়াও ঠিক এভাবেই বলেছিল মেয়েটা কি তার থেকে শোধ নিচ্ছে? তবে এত কিছুর ভাবার সময় নাদিয়া পেল না। মনের মধ্যে এবার খুশিরা উড়ছে। ভাইয়া এবার বাড়ি ফিরবে, বাড়িতেই থাকবে, এর থেকে আনন্দের আর কি আছে? মেয়েটাকে যে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। জ্ঞান ফিরেছে আরাফের, কিন্তু ভয়ের কথা বলছে না। চোখ বন্ধ করলেই সেই রক্তচক্ষু দিয়ে ভেসে উঠছে নেত্র পল্লবী, যা তাকে শান্তি দিচ্ছে না। আতিকুর সহ আরও কয়েকজন অফিসার বসে আছে কেবিনের বাইরে। ডক্টরের চেক আপ হয়ে গেলেই বয়ান দিবে তারা। ডক্টর বের হতেই একে একে কয়েকজন ঢুকে পড়ল কেবিনে। শক্ত বুটের পায়ের শব্দে কেঁপে উঠল আরাফ। চিৎকার করতে গিয়েও ভাইকে দেখে থেমে গেল। আপন রক্ত দেখে সে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরল। কেঁদে উঠল হাউমাউ করে। আতিকুরের মাঝে তেমন ভাবাবেগ দেখা যায় না। দায়িত্বের চাপে যেন শুধু হাত আগলে বসে থাকে। কিছুক্ষণ পর যখন আরাফ স্বাভাবিক হয়, আতিকুর বলে ওঠে, কোথায় হয়েছিল? আরাফ বলল, আমি বন্ধুদের সাথে ছিলাম। হঠাৎ করেই অচেনা নম্বরে ফোন আসায় একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো বলার আগেই কেউ আমার নাকের উপর রুমাল চেপে ধরে। আর মনে নেই। জ্ঞান ফিরে দেখি আলো অন্ধকার এক ঘরে আমি পড়ে আছি। সামনেই মুখোশধারী এক লোক চাপাড়ি দিয়ে মারতে আসলেই ধস্তাধস্তি হয়। চুপ করে যায় আরাফ। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, আমার বাম হাতে চাপাটি চালিয়ে দেয়। আমি কোনো রকম ছাড়া পেয়েই দরজা ভেঙে দৌড়ে পালিয়ে যাই। এমন সময় হাওয়ে এসে ট্রাকের সামনে অজ্ঞান হয়ে যায়। আতিকুর তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইকে পরখ করে। আর কেউ বুঝতে না পারলেও সে ঠিকই পেরেছে। তার ভাই যে মুখস্থ মিথ্যে বলে যাচ্ছে সে জানে, তবে এই বিষয়ে কিছু বলল না। আতিক বলল, মুখোশধারী ছেলে না মেয়ে বুঝতে পেরেছিলেন? আবার কান্না করে দেয় আরাফ। প্রশ্ন থেকে বাঁচার জন্যই সে এমন নাকে কান্না তাও বুঝতে পারে। অফিসাররা আর প্রশ্ন না করেই বাইরে চলে যায়। থেকে যায় আতিকুর। নীরবতা ছেয়ে যায় কিছুক্ষণ মুহূর্ত। হুট করে আতিকুর বলল, এই বাম হাত দিয়েই তো আমার বইয়ের শাড়ির আঁচল টেনে ধরেছিলি, তাই না ভাই? ভীষণভাবে চমকায় আরাফ। আতিকুর হেসে উঠে দাঁড়ায়। আরিফের কাটা বাম হাতটাই টোকা মেরে কেবিনের বাইরে বের হয়ে আসে। ব্যথায় চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকে যায় আরাফের। মনের মধ্যে অদৃশ্য ভয় প্রশ্ন, তবে ভাইয়া কি এসবের সাথে জড়িত? নাকি সেই করেছে তার অবস্থা? নাকি অন্য কেউ? আফরা বলল, আপনার বোনের প্রস্তাবে আমি রাজি। আপনি প্রস্তুত তো? আবারও সেই বিকেল, সেই মুহূর্ত, সেই কেবিন। আফরা আবার এসেছে আদিলের অফিসে। আজ তাকে অপেক্ষা করতে হয়নি, বরং আসার সাথে সাথেই বসার কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছে। কারণটা সে কালকে খোলা চুলের রহস্য সে বুঝতে পেরেছে। সবাই তাকে বসের বিশেষ কেউ ভেবে নিয়েছে। নিজের কাজে নিজেই গর্ববোধ করছে আফরা। আদিল মাহমুদকে তো টেক্কা দিতে হবে। আফরা গলার স্বর শুনে আদিল বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রাগে পুরো শরীর জ্বলে উঠে যাচ্ছে তার। মেয়েটা তার সাথে ওপেন গেম খেলছে, অথচ মেয়েটা জানেই না গেমের রাজা সে। কাঁচের গ্লাসটা শব্দ করে সরিয়ে আফরার সামনে দাঁড়ালো আদিল। আফরা দুপা পিছিয়ে যায়, অবাক হয়ে দেখে আদিলকে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আফরা পিছিয়ে যাওয়াতে আদিল বাঁকা হাসে, তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয় না। আফরাকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণেই মিলিয়ে যায়। চোখে ফুটে ওঠে অবাকতা। আফরা মিষ্টি হেসে বলল,
ওরে বাস, দেখুন তো দুজনকে বেশ মানাবে না? আপনার বোনের পছন্দ আছে বলতে হবে। চোখ বুজে আবারও খুলে আদিল শান্ত সুরে বলল, আপনাকে আবারও সাবধান করছি মিস আফরা ইবনাথ, আমাকে রাগাবেন না। এই অফিসে পা দেওয়ার দুঃসাহসও আর করবেন না, নয়তো প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। আফরা বলল, কালকে লাঞ্চ টাইমে আসবো, ওকে? নিজের হাতে আপনার জন্য ভালোবেসে রান্না করব, আপনি চাইলে খাইয়ে দিতেও সমস্যা নেই। কথাটা শুনেই হাতের মুঠো শক্ত হয়, কপালের রগগুলো যেমন ফুলে উঠেছে। রাগের তোপে ঘামছে আদিল। সামনে মেয়েটিকে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। গুনে গুনে কয়েকটা ঘা বসিয়ে দিতে পারলে হয়তো এই রাগটা কমে যেত। তবে এখন সে অপারগ। এই অফিসটা তো আর তার কসাইখানা নয়। আফরা বলল, ভয় পাচ্ছেন মিস্টার আদিল মাহমুদ? বিয়ে করতে আদিল মাহমুদ ভয় পাচ্ছে নাকি? ইস, বড্ড আফসোস হচ্ছে। হেসে ওঠে আদিল। মেয়েটা তার জেদ তুলতে চাইছে, অথচ এই মুহূর্তে তার রাগ ছাড়া কিছুই হচ্ছে না। আফরার ধারণা সে ভুল প্রমাণ করে দিয়ে আদিল হেসেই বলে, আমি বিয়ে তাকেই করব যার জীবনে নায়ক হব, খেলার গুটি নয়। সো মিস আফরা ইবনাথ, আপনার প্ল্যান ফ্লপ। আমি না হয় আপনার জীবনে খলনায়িকা হয়েই ঢুকে যাব। আফরা বলল, খলনায়িকা কিন্তু পারমিশন নেয় না, প্রয়োজন পড়েও না। আদিলের এবার বেশ ভালো লাগছে। মেয়েটা গভীর জলের মাছ, অনেক দিন পর ঠিকঠাক খেলোয়াড় পেল। খেলাটা জমে যাচ্ছে মনে হচ্ছে। নিজেও ভাবলেস হয়ে বলে ওঠে, আমার জীবন একমাত্র চাবিকাঠি আমার হাতেই। সো মিস খলনায়িকা, অল দ্য বেস্ট। এবার যাবেন তো? আফরা বলল, আপনি চাইলে আমি থেকে যাব, আমার কোনো সমস্যা নেই। আদিল বলল, আমার বিরাট সমস্যা রয়েছে। আমার জীবন আর আমি নামক মানুষটা কারোর জন্য থেমে থাকে না, আর আপনি থাকলে পুরোটাই টাইম ওয়েস্ট। সো প্লিজ, দরজা খোলা আছে। আফরা কিছুক্ষণ শব্দ করে হাসতে হাসতে বের হয় কেবিন থেকে। আবার দরজা দিয়ে উঁকি মেরে বলে, আমি আপনার সর্বনাশ দেখতে পাচ্ছি মিস্টার আদিল মাহমুদ। আপনার হার খুব তাড়াতাড়ি দেখবেন, শুধু সময়ের অপেক্ষা।